বিসমিল্লাহির রহমানির রহিম। কাকমারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক গণিত, সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি দশম শ্রেণীর অধ্যায় 13 সম্পর্কে একটু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দেবে এবং অংশগ্রহণ করবে। ভুল ভ্রান্তিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। 2, 4, 6, 8, 10 ... আমি এখানে কতগুলো সংখ্যা লিখেছি দেখো। সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। 2, 4, 6, 8, 10 মানে সকল জোড় সংখ্যা এবং ক্রমিক জোড় সংখ্যা। পরপর জোড় সংখ্যাগুলো লিখছি এবং এই ডট ডট কেন দিচ্ছে যে এরপরে তো আরও আছে জোড় সংখ্যা, সেই অসংখ্য জোড় সংখ্যাকে বোঝাচ্ছে। তো এই সংখ্যাগুলোকে, এই ধরনের সংখ্যার সাথে তোমাদের অষ্টম শ্রেণীতে পরিচয় হয়েছে প্যাটার্ন নামক অধ্যায়। তো এখানে কতগুলো এরকম জোড় সংখ্যা আছে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ সারা জীবন ধরে লিখবো তাও চলতে থাকবে। তো এই যে কতগুলো আমি সংখ্যা লিখলাম একটা নির্দিষ্ট নিয়ম মেনে লিখছি। যদি কতগুলো সংখ্যাকে আমি নির্দিষ্ট নিয়ম মেনে লিখি তাহলে তাকে গাণিতিক ভাষায় একটা নাম দেয়া হয়েছে। সেই নামটা হচ্ছে অনুক্রম। তাহলে অনুক্রম আমি কখন বলবো কতগুলো সংখ্যাকে? যখন নির্দিষ্ট নিয়ম মেনে কতগুলো সংখ্যাকে আমি সাজাবো। এখন 1, 2, 3, 4, 5, 6 এটাও কিন্তু একটা অনুক্রম। 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যাগুলো, সেগুলো আমি লিখছি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 থেকে 6 পর্যন্ত, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে আছে, কোনো মিসিং নেই 1 থেকে 6-এর ভিতরে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে এটাকেও আমি একটা অনুক্রম বলতে পারি বা অনুক্রম বলবো। তো দেখো, এই অনুক্রমটার সাথে এই অনুক্রমটার একটা পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? এখানে কয়টা সংখ্যা আছে আমার সরাসরি বলার উপায় নেই। কেউ যদি 100টা বলে আমি 101টা বলতে পারি, কেউ যদি 1 কোটি সংখ্যা বলে আমি 1 কোটি 1টা বলতে পারি। কিন্তু এখানে তোমরা বলবা 6টা সংখ্যা আছে, আমিও বলবো 6টা সংখ্যা আছে, আর 10 জন যদি দেখে তারাও বলবে শুধু 6টা সংখ্যায় আছে, কমও নেই বেশিও নেই। তো যদি কোনো অনুক্রমের পদ সংখ্যা বলতে কি বোঝায়? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ। যদি পদ সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে সেটাকে বলা হয় সসীম অনুক্রম। তার মানে এই অনুক্রমটা সসীম অনুক্রম। আর এইটার ক্ষেত্রে কতটা পদ আছে বলা সম্ভব না, অসীম পর্যন্ত চলছে। তাহলে এটাকে বলা হয় অসীম অনুক্রম।
এখন দেখো 3, 7, 11, 15 এটাকে কি আমি অনুক্রম বলতে পারবো? এখানে দেখতে হবে আমার পদগুলো কোনো নিয়ম মেনে চলছে কিনা, বা এই অনুক্রম এটাকে অনুক্রম বলতে গেলে এর সংখ্যা যেগুলো আছে এ কোনো বৈশিষ্ট্য মেনে আছে কিনা সংখ্যাগুলো। যেমন এটার সাথে এটার পার্থক্য 4, আবার 7 আর 11-র পার্থক্য 4, 11 আর 15-এর পার্থক্য 4, প্রতি ক্ষেত্রে 4 4 করে বাড়ছে, পার্থক্য প্রতি ক্ষেত্রে 4। তাহলে এর পরের পদটা হবে 15 যোগ 4 মানে 19, আমি খুব সহজে বলে ফেলতে পারছি। তাহলে একটা নিয়ম মেনে আছে এই সংখ্যাগুলো, তাহলে অবশ্যই এটা একটা অনুক্রম। কিন্তু এখানে যদি এই 7 না থাকতো তখন কি আমি অনুক্রম বলতে পারবো? কখনোই পারবো না, কারণ 3 আর 11-র পার্থক্য হচ্ছে 8, কিন্তু এখানে আবার পার্থক্য 4, তাহলে কোনো নিয়ম মানছে না, তাহলে এটাকে আমরা অনুক্রম বলতে পারবো না। তো এখন দেখো এই অনুক্রমটা, প্রথম যে অনুক্রমটা আমি লিখছিলাম, অনুক্রমের পদগুলোর মাঝখানে পার্থক্যকারী চিহ্ন কি? কমা। একটু বুঝে নিয়ে কষ্ট করে কমাটা। তো কমা দিয়ে বোঝানো হচ্ছে অনুক্রমের পদগুলো পার্থক্য করা হচ্ছে একটা পদের সাথে আর একটা পদের। তো আমি এই কমার জায়গায় এটাকে একটু ভিন্নভাবে লিখব। যোগ চিহ্ন দিলাম। যদি একটা অনুক্রমের পদগুলোর মাঝখানে আমি যোগ চিহ্ন নিয়ে আসি তাহলে সেটাকে বলা হবে ধারা। যদি আমি একটা অনুক্রমের মাঝখানে যোগ চিহ্ন নিয়ে আসি তাহলে সেটাকে বলা হবে ধারা। তো আজকে আমাদের আলোচনার বিষয় সসীম ধারা। এখন দেখো আমি যখন মাঝখানে যোগ চিহ্ন দিচ্ছি, আসলে আমরা ওই ছোটোকালে কিছু বিষয় শিখে আসছি, যেমন সরল অঙ্ক, সেখানে আমরা যোগ বিয়োগ করছি, তাই না? তো এই যে ধারাটা আমি যখন যোগ চিহ্ন দিয়েছি মানে কি, এই সংখ্যাগুলোর যোগফল কত হয় সেটা জানতে চাওয়া হচ্ছে। 1 যোগ 3, 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, তাহলে অবশ্যই এখানে পদগুলোর যোগফল বা সমষ্টি বের করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যোগের সাধারণ যে নিয়ম আছে, 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, 20, 21, সমষ্টিটা বের করে ফেলতে পারি। কিন্তু যদি বলা হয় যে এই ধারাটার সমষ্টি কত, এটা কি বের করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণটা কি, এই ধারাটারই তো শেষ নেই, অসীম ধারা। এটা যেমন অসীম অনুক্রম ছিল, অসীম অনুক্রমের থেকে যে ধারাটা তৈরি হবে সেটা অসীম ধারা, সসীম অনুক্রম থেকে যে ধারাটা তৈরি হবে সেটা সসীম ধারা। এখন তাহলে এটা সমষ্টি কত হবে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে এখানে কয়টা পদ আছে বা কয়টা সংখ্যা আছে সেটাই আমি জানি না, তাহলে সেই সংখ্যাগুলো যোগ করব কিভাবে? কিন্তু এখানে দেখো খুব সহজে আমি যোগফলটা বের করে ফেলতে পারছি। তাহলে এই অধ্যায়টার নাম কেন সসীম ধারা হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই।
যে অসীম ধারার সমষ্টি বা যোগফল কখনো আমরা এইভাবে যোগের সাধারণ নিয়মে বের করতে পারবো না। তো আমরা আরও একটু সামনের দিকে এগোই। আমি নতুন একটা ধারা লিখছি। দেখো, আমরা যদি এই ধারা দুইটার একটু বৈশিষ্ট্য লক্ষ্য করি, যে পরবর্তী পদগুলো কিভাবে আসছে, সেক্ষেত্রে দেখো এই দুইটা পদের প্রথম দুইটা পদের পার্থক্য 3, আবার দ্বিতীয় পদ দুইটার পার্থক্য, দ্বিতীয় তৃতীয় পদের পার্থক্যও 3, তৃতীয় চতুর্থ পদের পার্থক্য 3। তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য ছিল 3, এখানে 3 করে বাড়ছে। যে প্রথম পদের সাথে আমি 3 যোগ করলে দ্বিতীয় পদ পাচ্ছি, দ্বিতীয় পদের সাথে 3 যোগ করলে তৃতীয় পদ পাচ্ছি, তৃতীয় পদের সাথে 3 যোগ করলে চতুর্থ পদ। কিন্তু এখানে দেখো, আমি যদি পার্থক্য বের করতে যাই, এখানে পার্থক্য 3, কিন্তু এখানে 6, এখানে আবার 12। তাহলে এই নিয়মটা এখানে খাটছে না, কিন্তু এখানে একটা নিয়ম খাটছে। দেখো, 3-এর দ্বিগুণ মানে 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 6, 6কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 12, 12কে 2 দিয়ে গুণ করলে হয় 24। মানে দ্বিগুণ আকারে বাড়ছে। পূর্ববর্তী পদকে 2 দিয়ে গুণ করলে পরবর্তী পদ পাওয়া যাচ্ছে। এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি, ধারা হচ্ছে 2 ধরনের, একটা গুণোত্তর সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এটা আমাকে আগে চিনতে হবে। তাহলে চিনতে হলে আমাকে ধারা দুইটা ভালো করে একটু পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে যে এটা যোগ আকারে বাড়ছে বা কমছে, নাকি গুণ আকারে বাড়ছে বা কমছে। যদি নির্দিষ্ট সংখ্যা হারে বাড়ে তাহলে সেটা সমান্তর ধারা, আর যদি গুণের মাধ্যমে বাড়ে, কোনো সংখ্যাকে গুণ করলে যদি পরবর্তী পদ পাওয়া যায়, কোনো সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে সেটা গুণোত্তর ধারা। তাহলে আমি যখন বা তোমরা যখন এই ধারা নিয়ে অনুশীলন করবা, অবশ্যই আগে দেখবা যেটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো আজকে আমি সমান্তর ধারা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখো, প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য ছিল কত? 3। এই যে পার্থক্যটাকে আমরা বলি সাধারণ অন্তর। সাধারণ অন্তর, এটার গাণিতিক প্রতীক হচ্ছে ডি। তাহলে ডিটা কিভাবে বের হবে? আমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে বিয়োগ করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করব। মানে 5 - 2
ইকুয়াল টু 8 - 5 অথবা 11 - 8, প্রত্যেকটা ক্ষেত্রেই আসবে 3। এটা একটু লক্ষ্য রাখবা যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি বের হবে? ওই প্রতি ক্ষেত্রে যে পার্থক্যটা ছিল সেই পার্থক্যটার কি নাম দিচ্ছি আমরা? সাধারণ অন্তর। এটা একটু মনে রাখবা, সাধারণ অন্তরকে আমরা ডি বলছি। আর এই যে ধারাটার প্রথম পদকে আমরা একটা গাণিতিকভাবে নাম দিই এ। তাহলে এখানে আমি এই ধারার ক্ষেত্রে এ সমান কত বলতে পারি? 2। এখন আমরা এই ধারাটাকে এ এবং ডি এর মাধ্যমে একটু প্রকাশ করব। সেক্ষেত্রে কিভাবে লিখতে পারি? দেখো, 2 প্রথম পদ ছিল, এখানে আছে 5, 2 লিখলাম প্রথম পদ, এখানে আসছে তো 5, তাহলে 5 হতে হলে আর কত দরকার? +3। দেখো ডি 3 কিন্তু সেই ডি। এরপরে আসো, তৃতীয় পদ কত ছিল? 8। আমি লিখলাম প্রথম পদ মানে 2 প্লাস, এখনও 8 হতে আমার দরকার 6, আমি ডি এর মাধ্যমে লিখতে চাচ্ছি দ্বিতীয় অংশটা। তাহলে ডি তো ছিল 3, 6 হতে হলে 3 × 2, তারপরের পদটা আমি যদি আবারও প্রথম পদ আর সাধারণ অন্তরের মাধ্যমে লিখতে চাই তাহলে 2 + 3 × 3 প্লাস, এইভাবে চলতে থাকে। এখন দেখো, তাহলে আমি এটাকে প্রথম পদকে এ ধরেছি, এ প্লাস ডি, তারপরে এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d, এইভাবে লিখতে পারি। তার মানে আমি একটা ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরটা যদি জানি তাহলে ধারাটা অবশ্যই লিখে ফেলতে পারবো। তো তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তরের মাধ্যমে একটা ধারার প্রকাশ পদ্ধতিটা তোমরা দেখলে। তাহলে আমি আবারও বলে দিই, এটা এ কী ছিল? ধারার প্রথম পদ, আর ডি কী ছিল? সাধারণ অন্তর। কার সাধারণ অন্তর? সমান্তর ধারার সাধারণ অন্তর। এখন আমরা আসলে আরও একটু সামনের দিকে এগোই। এই ধারাটির প্রথম পদ কত? 2, দ্বিতীয় পদ 5, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 11। এখন বলা হলো এই ধারাটির পঞ্চাশতম পদ কত হবে? বিষয়টা একটু ভালো করে দেখবে তোমরা। বলছে এই ধারাটির 50তম পদ কত হবে? তাহলে
প্রথম 4টা পদ দেয়া আছে, 5 নাম্বার পদ কত হবে? 11 এর সাথে আরও 4 অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আসবে 15 বা 15। 5 নাম্বার পদটা হবে 15। এরপরে 6 নাম্বার পদটা কত হবে? 15-র সাথে আবার 4 যোগ করতে হবে, 19। এখন এইভাবে খুঁজতে খুঁজতে আমি যদি 50 নাম্বার পদ বের করতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে, অনেক সময় লাগবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি খাতা কলম খরচ করতে হবে বা ব্যবহার করতে হবে। তো আমি এখন 2 + 5 + 8 + 11 + ... এইভাবে যদি বাড়াতে বাড়াতে যাই, 15 + 19 + 23, এইভাবে 50 নাম্বার জায়গায় কত আছে এটা খুঁজে বের করা বেশ কঠিন ব্যাপার। এইভাবে তো আমি খুঁজে বের করব, কিন্তু এইভাবে ধারাটা লিখব না, একটু ভিন্ন পদ্ধতিতে বের করব। তোমরা ক্লাস 8-এ বিভিন্ন প্যাটার্নের সমষ্টি নির্ণয় করতে যে কিছু অঙ্ক করছিলে, যে একটা প্যাটার্নের বীজগাণিতিক রাশি বের করছিলে। তো সেক্ষেত্রে তোমরা যে কাজটা করছিলে সেটা আমি আবার একটু তোমাদের মনে করানোর চেষ্টা করছি। প্রথম কথা ছিল যে তুমি পার্থক্যটা বের করে নিয়েছো, তারপরে লিখেছো 2 = 3 × 1। পার্থক্যের সাথে 1 গুণ করছো, পার্থক্যের সাথে 1 গুণ করছো, তাহলে কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ছিল কত? 2, তাহলে 1 বেশি লিখে ফেলেছ, -1। প্রথম পদকে ভাঙলে পার্থক্যের মাধ্যমে, দ্বিতীয় পদকে ভাঙলে পার্থক্যের মাধ্যমে, 3 × 2 = 6, কিন্তু এখানে ছিল 5, আবার -1। তারপরে 8, 3 × 3 -1। এইভাবে সবগুলো সংখ্যা ভেঙেছ, তারপর বলেছ বীজগণিতিক রাশি = পার্থক্য। ক্লাস 8-এ অধিকাংশ ক্ষেত্রে ক ব্যবহার করছিলে, এইভাবে লিখছিলে 3 ক 3 ক -1। এখানে কর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে এটা হবে, কর জায়গায় 1 বসালে ওই প্রথম পদটা বের হয়ে যাবে। আমি যদি কর জায়গায় 2 বসাই তাহলে দ্বিতীয় পদটা বের হবে। এইভাবে আমরা কর জায়গায় যদি 50 বসাই তাহলে 50তম পদ বের হয়ে যাবে, তাই তো? খুব সহজেই বের হয়ে যাবে। কর জায়গায় আমি এখন 50 বসিয়ে দেব, তাহলে 50তম পদটা কত হবে সেটা বের হয়ে যাবে। তো সেটা কত হয় আমরা একটু দেখি। অতএব 50তম পদ = 3 × 50 - 1 150 - 1 149, এটা হবে 50তম পদ। তো এই কাজটাই আমরা একটু ভিন্নভাবে করব, ওই প্রথম পদ এবং ডি এর মাধ্যমে, সাধারণ অন্তরের মাধ্যমে। সেক্ষেত্রে কি আসে আমরা একটু দেখি। তাহলে এখানে প্রথম পদ a = কত? 2। সাধারণ অন্তর
ডি ইকুয়াল টু 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। এইবার এই পদ নির্ণয়ের আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি যদি এখানে n এর জায়গায় 5 বসাই তাহলে 5তম পদ বের হবে। যদি n এর জায়গায় 10 বসাই 10তম পদ বের হবে। কারণ আমার দরকার 50তম পদ। তাহলে 50তম পদের ক্ষেত্রে আমি কি করব, n এর জায়গায় 50 বসিয়ে দেব। এর মান তো জানি আমি 2 প্লাস 50 মাইনাস 1 ইন্টু 3, 2 প্লাস 49 ইন্টু 3, 27 দেখো সেই 149 বের হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি এই ধারাটির 50তম পদ হবে 149। এখন এটা কোথার থেকে আসলো? আমরা প্রথমেই এই ধারাটার এ এবং ডি এর মাধ্যমে প্রকাশ করছিলাম। সেখানে লিখছিলাম এ প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d, এইভাবে আসছিল। অঙ্কটা আশা করি তোমরা বুঝেছো। আমি এখন হঠাৎ করে একটা সূত্র ব্যবহার করছি। এই সূত্রটা কোথা থেকে আসলো সেটা একটু বলার চেষ্টা করছি, যেটা একটু আগেও আমি প্যাটার্ন দিয়ে বলার চেষ্টা করেছি। তো সেই কথাটাই আবার একটু বলছি। এখানে দেখো আমি এই পদটাকে এ আর ডি এর মাধ্যমেই প্রকাশ করব। তাহলে এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি মানে 0 ইন্টু ডি লিখতে পারি। এটাকে লিখতে পারি এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, কারণ এখানে আছে শুধু ডি। 2 মাইনাস 1 মানে 1, 1 ইন্টু ডি, সেক্ষেত্রে ডি থাকে। প্লাস এটাকে আমি লিখতে পারি এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি প্লাস এটাকে লিখতে পারি এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। এভাবে ধারাটা চলতে থাকে। দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তো এখানে দেখো 1 2 3 4, প্রথম পদে দেখো এখানে 1 আছে, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, তাহলে পঞ্চম পদে আসবে 5। এটাকে আমি এইভাবে লিখতে পারি এ প্লাস, তাহলে এই ধারাটার সংক্ষিপ্ত রূপকে লিখতে পারি আমি 1 2 3 4, এটাকে লিখতে পারি n মাইনাস 1 ইন্টু ডি। আমি যদি n এর জায়গায় 1 চিন্তা করি তাহলে প্রথম পদটা বেরিয়ে যাবে, n এর জায়গায় যদি 2 চিন্তা করি দ্বিতীয় পদটা বেরিয়ে যাবে। এইভাবে n এর জায়গায় যদি আমি 50 চিন্তা করি তাহলে 50তম পদ বের হয়ে যাবে। একই কথা ওই যে প্যাটার্নের ক্ষেত্রে আমি বলছিলাম যে 3 ক বিয়োগ 1, ওই 3 ক বিয়োগ 1 আর এটা একই জিনিস, শুধু পদ্ধতি দুইটা, মানে একই জায়গায় পৌঁছবো দুইটা রাস্তা দিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝেছো। তো তোমরা
এটা বাড়ির কাজ নিয়ে নাও, অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবা। এটা বাড়ির কাজ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।